অভিনেত্রী শাওনের যে ফেসবুক স্ট্যাটাস, জুলাই সিডিআই, এ নিয়ে যে বিতর্ক এবং উত্তেজনা কোনো অবস্থাতেই থামছে না, এবং সেই উত্তেজনা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে চলে গেছে বা প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শিত হয়েছে। আজকে জুলাই মাসের 4 তারিখ। এই জুলাই মাসের 4 তারিখে সরকারের পক্ষ থেকে একটি সম্মেলন বা প্রোগ্রাম করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। তো তার সেই অনুষ্ঠানে জনৈক বক্তা তিনি অভিনেত্রী শাওনকে উদ্দেশ্য করে বললেন যে শাওনকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং প্রধানমন্ত্রীকে তিনি আহ্বান জানালেন যে শাওনকে বাংলাদেশে শেখ হাসিনার চাইতে শক্তিশালী হয়ে গেছে, যে তাকে গ্রেপ্তার করা যাবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং প্রধানমন্ত্রী সঙ্গত কারণে এই ধরনের বক্তব্য যখন তিনি শুনলেন, তার যে মুখ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সঙ্গত কারণে মনে হচ্ছিল তিনি খুব বিব্রত। এবং অন্যদিকে যে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যে সকল বক্তা বক্তব্য দিলেন, তাতে করে মনে হলো যে আগামীর রাজনীতিতে ভীষণ রকম কতগুলো অশনির সংকেত এই সম্মেলনে রচিত হয়ে গেল। সম্মেলনের পরে খাবারের আয়োজন করা হয়েছিল এবং খাবার নিয়ে মারামারি হয়েছে এবং সেই বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি করতে গিয়ে একজন আরেকজনের উপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে, কেউ কেউ বলছেন যে অনেকে একে অপরকে ঘুষি দিয়ে আর বললাম না, যাক অসুবিধা নেই, সেটা হয়েছে। আবার এই যে আজকের যে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানের যে আয়োজকরা আজকের দিনের সকাল পর্যন্ত, একদম মর্নিং পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেন না যে এই অনুষ্ঠানের শিরোনামটা কি হবে, নামটা কি হবে। এই হলো একটা বিশৃঙ্খল যে অনুষ্ঠান জুলাইকে নিয়ে সরকার করলো, দল করলো, কোনো দরকার ছিল না। মূল ব্যাপার হলো যে জুলাই এরকম একটা বিষয়, এটি ইতিহাস হয়ে গেছে, এটি লিখিত হয়ে গেছে। এটাকে নিয়ে এখন জামাত, এনসিপি, বিএনপি যত বেশি টানাটানি করবে, তত বেশি জুলাইয়ের মর্যাদা হানি হবে, জুলাইকে নিয়ে কাদা ছড়াছড়ি হবে, এবং যারা এই কাজগুলো করবেন তারা সবাই ছোট হবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিজেদের বীরত্ব দেখানোর জন্য যখন বললেন যে আমরা আওয়ামী লীগের সব অফিসগুলো পুড়িয়ে দিয়েছি, সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত অফিসগুলো পুড়েছে সব আমরা করেছি, ছাত্রদলের এক নেতা বলেন তো এই কথাটা প্রধানমন্ত্রীর সামনে, এই কথাগুলো বলাটা প্রধানমন্ত্রীর জন্য, দলের জন্য কতটা বিব্রতকর। ফলে এই জুলাই সংক্রান্ত যে নেতিবাচক কথাবার্তা ইদানিং হচ্ছে, সেই কথাগুলো এখানে কিভাবে যাকে বলে বারুদ হয়ে এখানে ফুটলো, আগুন লাগালো, এবং আগামী দিনগুলোতে এগুলো বুমেরাং হয়ে যাচ্ছে। আবার শাওন একজন অভিনেত্রী, আওয়ামী লীগের মহিলা কোটায় তিনি একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বা মনোনীত হয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, রাজপথের রাজনীতিতে শাওন বা শাওনদের মতো যারা আছেন, ধরেন শাওন তো একজন অভিনেত্রী, কিন্তু আওয়ামী লীগে তো সুবর্ণা মুস্তফার মতো কিংবদন্তি ছিলেন। তারপরে আসাদুজ্জামান নূরের মতো কিংবদন্তির যাকে বলা হয় অভিনেতা ছিলেন। এর বাইরে শাওনদের চাইতেও, শাওন বিতর্কিত, কিন্তু শাওনদের চাইতে অভিনয়ে অন্যান্য যারা খুব অগ্রগামী ছিলেন, যেমন তারিন ছিলেন, আওয়ামী লীগ তাদেরকে মনোনয়ন দেয়নি। ফলে কি হলো, বা মমতাজ ছিলেন, সারা বাংলাদেশে মমতাজের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা শাওন বা অন্য যারা আছে তারা এখনো 1%ও সেই জনপ্রিয়তার জায়গায় পৌঁছতে পারেনি। সেই মমতাজ তো সংসদে ছিলেন। কিন্তু মূল ব্যাপারটা হলো যে নায়িকা, গায়িকা, অভিনেত্রী তারা যতই হন না কেন, ইভেন নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে আলমগীর, এই যে ফারুক সাহেব, বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই বলে খ্যাত বিখ্যাত অভিনেতা, তিনি রাজনীতিতে এসেছেন এবং দলীয় রাজনীতিতে ওই যে কক্সবাজার এমপি যে বদির যে গুরুত্ব, তার 100 ভাগের 1 ভাগ গুরুত্ব এই ফারুকের ছিল না, নায়ক ফারুকের ছিল না।
বা যে সকল কবরী অভিনয় করতেন, কবরীর সাথে বাংলাদেশে বড় নায়িকা হয়নি কেউ কোন কালে। কবরী তো আমার কলিগ ছিলেন। মানে পলিটিশিয়ানদের মধ্যে তাদের যে গুরুত্ব, সেই গুরুত্ব মানে একজন একেবারে সাধারণ ঘাটে পথের যে যাকে বলা হয় নেতা, মানে তাদের একটা আঙ্গুলের সমান গুরুত্ব পার্লামেন্টের ভিতরে বাইরে এদেরকে দেওয়া হয় না। এখন সেই একজন অভিনেত্রী, তাও সাবেক বিধবা, তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে যখন আমরা সবাই লাফালাফি করছি, আমরা বিশ্বাস করেন সবাই নিজেকে শাওনের যে নিম্ন স্তরে নিয়ে এসেছি, শাওনকে আমাদের মাথা বানিয়ে ফেলেছি এবং প্রধানমন্ত্রীর সামনে শাওনকে শেখ হাসিনার চেয়ে বড় করে মূলত প্রধানমন্ত্রীকে আমরা ছোট করে ফেলছি। এই যে শাওনকে নিয়ে যা কিছু হচ্ছে, এটা আমাদের একটা দেউলিয়াত্ম। ধরুন শাওন যদি একটা গালি দিয়ে দিল, জুলাই সিডিআই, আপনারা তো জানেন যে কোনো গালি একটা দুর্বলতার লক্ষণ। শাওন যদি 32 নম্বরের সামনে 10 জন অভিনেত্রীকে নিয়ে দাঁড়াতে পারতেন, শাওন যদি 20 জন রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে, তার এলাকার বিভিন্ন এলাকার কর্মীদেরকে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউর সামনে 5 মিনিট দাঁড়াতে পারতেন, আপনার ভয় পেতেন শাওনকে। কিন্তু শাওন যে গালি দিল, সেই গালির সঙ্গে বিদেশি শমীর রহমান পিয়াল যে গালি দিচ্ছে, জামাতের যে বট বাহিনীর গালি দিচ্ছে, বা অন্য যারা গালি দিচ্ছে, সব গালিরই আমি মনে করি, বা অন্যান্য যারা গালি দিচ্ছে, মানে সবাই সে রাজা গালি দিক আর প্রজা গালি দিক, গালি সবসময় একটা দুর্বলতার লক্ষণ। আর যখন যে গালি দিচ্ছে, আমি যখন তাকে মাথায় করে নাচছি, তাকে নিয়ে সমালোচনা করছি, ইট মিনস আমি নিজেকে ওই যিনি গালিদাতা তার চেয়ে অনেক ছোট মনে করছি। হায় হায়, আমাকে গালি দিল, এখন আমার কি হবে? আমি কি বেঁচে থাকবো? আমি কি মরিব? হ্যাঁ, আমাকে গালি দিল, আমি এত বড় মানুষ, আমাকে গালি দিল। ইট মিনস এই যে আমি যে গালি নিয়ে বাড়াবাড়ি করছি, আমিও গালিদাতার চেয়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছি। ফলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের যে রাজনীতি এখন অ্যাবসলিউটলি গালিতে পরিণত হয়েছে এবং সেই যিনি গালি দিতে পারছেন তিনি এখন উজিরে আজম, প্রধানমন্ত্রী। যিনি গালি দিতে পারছেন তিনি এখন এম্পারাওয়ার, সম্রাট। যিনি গালি দিতে পারছেন তিনি এখন সুলতান সুলেমান। আবার গালিদাতাকে যদি কেউ প্রতিরোধ করতে পারে, তার বিরুদ্ধে কথাবার্তা বলতে পারে, তিনি রাজা মানব সিংহ, তিনি শায়েস্তা খান, তিনি নবাব আলীবর্দী খান, এরকম একটা ভাব সব চলে আসছে বাংলাদেশে। তারা অ্যাজ এ হোল আমরা কোথায় চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছি? এই সময়টাতে হোয়াট ইজ দ্য রিয়েলিটি ইন আওয়ার পলিটিক্স? আমাদের যে পলিটিক্সের সাবস্ট্যান্স বলতে যে জিনিসটি বোঝায় সেটি নেই। এখন যে যার মতো অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে গালাগাল করছে, সেনাপ্রধানকে গালাগাল করছে, প্রধানমন্ত্রীকে গালাগাল করছে, শেখ হাসিনাকে গালাগাল করছে, শেখ হাসিনার সঙ্গে শাওনের তুলনা করছে, শাওনের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করছে। এখন ধরেন শাওনকে যদি প্রধানমন্ত্রী গ্রেফতার করতে না পারেন, ওই যে বক্তব্য দিল, সে কি মনে করবে? সে মনে করবে যে শাওন শেখ হাসিনার চেয়ে শক্তিশালী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শাওনের চেয়ে দুর্বল। আবার প্রধানমন্ত্রী যদি এতে রেসপন্ড করেন, তাও যেভাবে তার ক্ষতি, আর রেসপন্ড না করেন তাও তার জন্য ক্ষতি। এই হলো আমাদের একটা সামাজিক একটা অবস্থান তৈরি হয়ে গেছে। ফলে এই যে জুলাই মাস, এই যে আগস্ট মাস, এতে করে আমরা নিজেরা যত বিভেদ এবং বিসংবাদে জড়িয়ে পড়ছি, তত করে আওয়ামী লীগ এবং তার যারা লোকজন তারা আনন্দে লাফাচ্ছেন, দিল্লিতে লাফাচ্ছেন, তারা খুশিতে টকবক করছেন। তো এই সুযোগগুলো আমরা কেন দিচ্ছি? এর কারণ হলো যে আমরা নিজের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের উপর সন্তুষ্টি লাভ করতে পারছি না। জুলাই নিয়ে যে বিভক্তি, সেই ইনুস জমানা থেকে যারা প্রথম সারির জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দিলেন, এখন বিরাট অংশ বলছেন এরা জুলাই যোদ্ধা না, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৈরি, এরা শুধুমাত্র মাল কামিয়েছে, টাকা রোজগার করেছে, তাদেরকে যেখানে পাবো সেখানে আমরা বাটাম মারবো, জুলাই যোদ্ধারা বলছে। আবার আর এক পক্ষ বলছে যে না, দুনিয়া উল্টে যেতে পারে, আমরা হলাম গিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির, আমরা কখনো কোনো অন্যায় করিনি, আমরাই জুলাইয়ের অতি যোদ্ধা।
এই জুলাই যোদ্ধাদের মধ্যে যে বিভেদ বিসংবাদ অ্যাটলিস্ট 4 থেকে 5টি গ্রুপ হয়ে গেছে ঢাকাতে। এদের বিরুদ্ধে চাঁদাবাজি, এদের বিরুদ্ধে হোটেলে মৌজ মাস্তি, এদের বিরুদ্ধে অফিস দখল, এদের বিরুদ্ধে টাকা পাচার, কি না বলেন। তো খুব অল্প সময়ের মধ্যে ছোট ছোট বাচ্চা ছেলে যাদের বয়স 30 বছরের নিচে, তাদের এক একজনের বিরুদ্ধে যদি 1000 কোটি টাকা, এইটা পাচার, ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, এই জিনিসগুলো আসে, এদের বিরুদ্ধে যদি দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এদের মানে মাথা খারাপ হয়ে গেছে। দুর্নীতি দুদকের এক কর্মকর্তা বলেছিলেন যে এই জুলাই কে ব্যবহার করে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে এত অভিযোগ আসছে যে দুদকের জীবনে কখনো এই ধরনের অভিযোগ আসেনি। টিআইবি থেকে শুরু করে অন্য যে সকল প্রতিষ্ঠান দুর্নীতি নিয়ে, অনিয়ম নিয়ে রিপোর্ট করেন, তারা সবাই বলেন যে ইউনূসের জামানাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে এটা কোনোদিন হয়নি। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন যে এই সময়ের দুর্নীতি তদন্ত করা হোক। এর কারণ হলো এই যে টাকাটা, ব্ল্যাক মানিটা যাদের হাতে চলে গেছে, তারা এখন মানে সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। সরকারের জন্য থ্রেট, সরকারের জন্য কিন্তু আওয়ামী লীগের দাফন কাফন হয়ে গেছে। থ্রেট না, থ্রেট হলো ওই সমস্ত লোক যারা জুলাইকে ব্যবহার করে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে এবং সরকারের সামনে বড় বড় কথাবার্তা বলছে। এদেরকে সরকার যদি দমন করতে না পারে তাহলে আগামীতে আওয়ামী লীগ লাগবে না, এরাই সরকারে 12টা বাজাবে। তো এরকম যখন অবস্থা হচ্ছে, ঠিক সেই অবস্থাতে একজন অভিনেত্রী একটা গালি দিয়ে ফেললেন বা একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন, আর এটা নিয়ে এখন সরকারি দল, বিরোধী দল, জুলাই যোদ্ধা, রাজপথের যারা লোকজন তারা লাফাচ্ছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে একেবারে দেশি বিদেশের সবাই, তারা মনে করছে যে আমাদের লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটেঙ্গেল অথবা ধরুন মহারানী ভিক্টোরিয়া, এদের চাইতেও এখন শাওন তাদের মাথার মণি, মাথার মুকুট, মাথার তাজ। এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আগামীতে তারা শাওনকে আওয়ামী লীগের সভানেত্রী বানিয়ে ফেলবেন, অথবা শাওনকে দলের সেক্রেটারি বানাবেন। শেখ হাসিনার সভাপতি শাওন সেক্রেটারি, এবং সব মানুষ সে মানে শাওনের পিছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে আত্মাহতি দেবেন। এর কারণ হলো যে এই বিপদের সময় সে জুলাইকে সিডিআই বলতে পেরেছে, যেটা আওয়ামী লীগের কোনো লোক বলতে পারেনি। বাংলাদেশে বসে, বিদেশে বসে অনেকে বলছে, কিন্তু বাংলাদেশে বসে শাওন ছাড়া আর কেউ এই গালি দিতে পারেনি। যেহেতু শাওন গালি দিতে পেরেছে, কাজেই সেই হলো সবচেয়ে বড় বীর। এই যে বীরত্ব যখন সিডিআইয়ের মধ্যে চলে যায়, বীরত্ব, সমস্ত বীরত্ব যখন আপনার সেই নারীর যোনি পথে চলে যায়, কিংবা পুরুষের পায়ু পথে চলে যায়, বীরত্ব পায়ু পথে চলে যায়, তখন সেখান থেকে কি বের হয়? সেখান থেকে আর যাই হোক না কেন, ভালো কিছু বের হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এবং নয়, কিংবা কোনো অতীতকাল নয়, কিংবা কোনো ভবিষ্যৎকালও নয়, এটি হলো ক্ষমতার পালা পরিবর্তন হলে কি কি লক্ষণ ফুটে ওঠে। প্রকৃতিতে যখন পরিবর্তন আসে, কোনো একটা ক্ষমতাধর সাম্রাজ্য, পরিবার, কিংবা ধরুন কোনো একটা প্রতিষ্ঠান, সেটি যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, এক পক্ষের পতন ঘটে, অন্য পক্ষের উত্থান হয়। ঠিক ওই সময়টাতে যে একটা প্রাকৃতিক অবস্থা বিরাজ করে সমাজে, দেশে, সংসারে, রাজ্যে, ঠিক সেই কারণগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার দেশের বা আপনার সমাজের বা আপনার পরিবারের গণেশ উল্টে যাচ্ছে কিনা। আবার প্রকৃতিতে এমন সব ঘটনাগুলো ঘটে, যে ঘটনাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের জাতীয় উত্থান, শ্রেষ্ঠত্ব এবং আমাদের জাতীয় উন্নতি, এগুলো চরম পর্যায়ে পৌঁছে যাবে। সব মিলিয়ে এই প্রাকৃতিক বিষয়গুলো আলোচনা করব, যাতে করে আপনি নিজেই বুঝতে পারবেন যে বর্তমান যে সময়, চলমান যে সময়, এই সময়টি যারা এখন বিএনপিতে সরকার চালাচ্ছে তাদের জন্য উপযুক্ত কিনা।
আপনি বুঝতে পারবেন যে তারা দীর্ঘমেয়াদে কতদিন ক্ষমতায় থাকতে পারবেন, অথবা খুব দ্রুত তাদের যে ক্ষমতার যে ধারাবাহিকতা এই জায়গাতে বিচ্ছেদ হবে কিনা। গণেশ উল্টে যাওয়া, গণেশ হিন্দুদের একটা দেবতা, এটার পেছনে একটা এই যে প্রবচনের প্রতিটি প্রবাদ এবং প্রবচন বাংলাদেশে যেগুলো আছে এগুলোর পেছনে একটা লং হিস্ট্রি আছে। এত হিস্ট্রি, এগুলো বলতে গেলে আপনাদের ভালো লাগবে না। যেমন আমরা একটা সাধারণ শব্দ যদি বলি ধুরন্ধর, আপনি ধুরন্ধর কেন কিভাবে এলো এই কথা যদি আমি বলতে যাই, আমি অন্ততপক্ষে অ্যাটলিস্ট 1 ঘন্টা বলতে পারবো। আমরা বলি যে এই লোকটি একটি জঘন্য। এই জঘন্য শব্দটি কোথা থেকে এলো? সেখানে জঘন, জঘন, জঘন কিংবা জঙ্ঘা, তো জঙ্ঘা, জঘন্য এবং জঘন এর সঙ্গে আমরা যে একজন ব্যক্তিকে বলি এই লোকটি একটি জঘন্য মানুষ, এটার সম্পর্কটা কি? তো এই ক্ষেত্রে এরকম যেমন প্রতিটি শব্দেরই অসংখ্য ব্যাখ্যা রয়েছে, তদ্রূপ এই গণেশ উল্টানোরও ব্যাখ্যা রয়েছে, যেটির একেবারে সহজ সরল বাংলা হলো আপনি ক্ষমতায় আছেন, সেই ক্ষমতার যে চেয়ারটি এটি উল্টে গেছে। আপনি একটা ভালো ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে, আপনি একটু পরেই ফকির হয়ে যাবেন, দেউলিয়া হয়ে যাবেন, আপনার সংসার যাত্রা বা সংসারে যে শান্তি এটি বিনষ্ট হবে। এই জিনিসগুলো যখন কম্বাইন্ডলি সামগ্রিকভাবে মানুষ বাগধারার মতো করে বোঝাতে চায়, ঠিক সেই সময়টাতে এই গণেশ উল্টে যাচ্ছে, গণেশ উল্টে গেছে বা গণেশ কবে উল্টাবে, এই শব্দগুলো ব্যবহার করা হয়। আমাদের এই আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব রাজনীতির যে গণেশ, আমাদের সেই যে রাজনীতির গণেশ এটা উল্টে গেছে কিনা। 2 নম্বর হলো যে আমাদের ক্ষমতার গণেশ এটা উল্টে যাবে কিনা। 3 নম্বর হলো আমাদের যে চিন্তা এবং চেতনার যে গণেশ, এই চিন্তা চেতনার গণেশগুলো উল্টে যাচ্ছে কিনা বা গেছে কিনা। প্রথম চিন্তা থেকে আসি, কেন মানুষের মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো চিন্তা আসে, তারপরে চিন্তা থেকে মানুষের বুদ্ধি আসে, বুদ্ধি থেকে মানুষের কর্ম আসে, কর্ম থেকে মানুষের ফলাফল আসে। তো কাজেই এই চিন্তা থেকে বলে চিন্তার গণেশ উল্টে গেছে কিনা। ইয়েস, আমাদের চিন্তার গণেশ উল্টে গেছে। কখন থেকে উল্টে গেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানার প্রথম 3 মাস পরে আমাদের চিন্তার গণেশ উল্টে গেছে। আমরা এনসিপি সম্পর্কে, তারপর বিএনপি সম্পর্কে, জামাত সম্পর্কে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, আমেরিকা সম্পর্কে যে সকল চিন্তা করতাম, যে সকল ইতিবাচক ভাবনা ছিল, সেই প্রায় সব কিছু উল্টে গেছে এবং এটি ক্রমশ ওলটপালট হচ্ছে, স্থির থাকছে না। গত 2 বছরে আমাদের এই চিন্তার যে গণেশ, এই চিন্তার গণেশ অন্তত 2 বছরে প্রতি মাসে 30 বার করে হলে 24 × 30, তাহলে কতবার হয়? 3 × 24 = 72, 720 বার আমাদের এই, আরো 7200 বার, মানে 24 × 30, 24 মাস। তো 24 মাসে প্রতি মাসে মানে যদি পাল্টে থাকে তাহলে 720 বার পাল্টে গেছে। আর যদি আরো বেশি পাল্টায়, দিনে কয়েকবার পাল্টিয়েছে, তো এরকম একবার ডানে, একবার বামে, একবার উপরে, একবার নিচে, এরকম করতে করতে আমাদের চিন্তার মধ্যে যে অস্থিরতা এসে গেছে, স্থিরতা নেই। ফলে আমরা এই অস্থির মনোবৃত্তির কারণে 24 ঘন্টা 24 আওয়ার্স কোনো একটা বিষয়ের উপরে নিজেদের মন, মানসিকতা, চিন্তা, চেতনা, সিদ্ধান্ত আমরা স্থির রাখতে পারছি না। আমাদের মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো, আবার একটু পরে মনে হলো খারাপ।
এবং আমাদের মনে হয়েছে জামাত ভালো, সৎ মানুষ করবে, তারা ভালো করতে পারে, একবার চেষ্টা করে দেখি, একটু পরে মনে হয়েছে আবার খারাপ, আবার মনে হয়েছে এনসিপি ভালো, আবার মনে হয়েছে চরমোনাই ভালো, আবার মনে হয়েছে না তারেক রহমান সাহেব ভালো, বিএনপি ভালো, সালাউদ্দিন সাহেব ভালো, আবার মনে হচ্ছে না না যেই লাও সেই কদু। এই যে অস্থিরতা, ইট মিনস আমাদের চিন্তার যে গণেশ সেটা উল্টে গেছে। অন্যদিকে যদি আপনি রিভার্স ধরেন, যারা আমাদেরকে 17 বছর শাসন করেছে, আওয়ামী লীগ খুব খারাপ, শেখ হাসিনা খুব খারাপ, দেশে টাকা পাচার করেছে, এই বিষয়গুলো খুব জনপ্রিয় ছিল। আওয়ামী লীগের সব লোককে ধরতে হবে, মারতে হবে, এদের মালামালগুলো নিতে হবে, লোকজন কিচ্ছু বলবে না, এটা ছিল। কিন্তু উইদিন 3 মাস, অর্থাৎ 2024 সনের জুলাই আগস্ট, আগস্টে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে আমাদের চিন্তার গণেশ উল্টাতে থাকলো এবং আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হতে 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 এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে আছে, আরশের মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। গেল চিন্তার পরে মানুষের যেটা হয়, চিন্তা থেকে আমি বললাম যে চিন্তা থেকে তার বুদ্ধি আসে, বুদ্ধি থেকে কর্ম আসে। তো আমাদের এই চিন্তার জগতে আনপ্রেডিক্টেবল চিন্তার কারণে আমাদের যে কোনো কর্ম, সেই কর্মের ধারাবাহিকতা আমরা গত 2 বছরে রাখতে পারিনি। আমরা 2 বছরে ব্যক্তিগতভাবে কোনো দোকান দেইনি, কোনো ব্যাপক হারে আমাদের জনগণ চাকরি পায়নি, বিদেশে যায়নি, শিল্প কলকারখানা করেনি, বাড়ি করেনি, গাড়ি করেনি, মানে গাড়ি কিনেনি, এমনকি বিয়ে থাও অন্য সময় যা করে তার চেয়ে কম হয়েছে। এমনকি যদি এই 2 বছরে আপনি দেখেন আমাদের যে বার্থ রেট, মানে সন্তান উৎপাদনের ক্ষমতা, এটা অর্ধেকে নেমে এসেছে। বোঝার চেষ্টা করুন তাহলে আমাদের চিন্তার কারণে, আনপ্রেডিক্টেবল চিন্তার কারণে আমাদের যে দৈনন্দিন জীবনের যে কর্ম, সেই উৎপাদন, তারপরে শেষে আমাদের ঘুম, খাওয়া দাওয়া যা কিছু রয়েছে, সব কিছুর গণেশ উল্টে গেছে। আমরা সর্পিল গতিতে এগোচ্ছি, ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, স্থির হয়ে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে পারছি না, ফলে সব কিছু এলোমেলো হয়ে গেছে। এরপর আসুন আমাদের স্বপ্ন। এই মুহূর্তে আমাদের কোনো স্বপ্ন নেই, স্বপ্নের গণেশ উল্টে গেছে। আমরা ঠিক স্বপ্ন দেখতে পারছি না যে একটি স্বনির্ভর বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নেতৃত্বে থাকবে, সেটা তারেক রহমান সাহেব হোক, সেটা জামাতের সভাপতি হোক, কিংবা সেটা অন্য যে কেউ, ইভেন অনেকে সেনা শাসনের কথা বলেন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান বা অন্য কোনো জেনারেল আসুক, তারা সামরিক বাহিনীর মাধ্যমে দেশকে সেই অতীতের এরশাদের মতো করে শাসন করবে। এরকম কোনো একটা চিন্তাতে, কোনো একটা পরিকল্পনাতে, কোনো একটা স্বপ্নে আমরা বিভোর হয়ে 24 ঘন্টা স্থির থাকতে পারছি না। এমনকি নিজের ঘরের মধ্যে আমরা যে সকল চিন্তা করছি, সে চিন্তার সমমনা একজন সিঙ্গেল লোককে আমরা পাচ্ছি না, সবাই বিচ্ছিন্নভাবে যার যার মতো ছুটছে। এরপর আসুন রাজনৈতিক দলগুলো। ধীরে ধীরে আমরা আসছি ক্ষমতার প্রেক্ষাপটে। রাজনৈতিক দলগুলো অনেকটা, ধরুন আপনি কি বলবো, আপনি একটা চৌবাচ্চার মধ্যে ছিলেন, বিশাল একটা চৌবাচ্চা বা একটা পুকুরের মধ্যে ছিলেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবগুলো একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাজনীতি করতে, এবং সেখান থেকে পুকুরের পানিগুলো ফেলে দেওয়া হয়েছে, অথবা সেখান থেকে আওয়ামী লীগ নামক যে মাছগুলো, রুই কাতলা, সব তুলে নেওয়া হয়েছে। রুই কাতলা, বোয়াল, পাঙ্গাস সব তুলে নেওয়া হয়েছে, কালীবাউস, শোল, গজার যা যা আছে। এখন আওয়ামী লীগের সেই যে রুই কাতলাদের ভয়ে, যারা মানে আপনি জানেন যে এক বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, ট্যাংরা, পুঁটি, কই থেকে শুরু করে যে সকল ছোট ছোট মাছ যারা কাদার মধ্যে লুকিয়ে থাকে, তো এই মাছগুলো চলে যাওয়ার কারণে এই সমস্ত মাছগুলো, মানে ছোট ছোট মাছগুলো কাদার মধ্যে থেকে বের হয়ে এসেছে। এখন বাইম মাছ সে গোকরা সাপের মতো ফনা ধরেছে, কুচিয়া সে ভাব দেখাচ্ছে, সে অজগর হয়ে গেছে, ট্যাংরা সে ভাব দেখাচ্ছে, সে যেন আইড় মাছ হয়ে গেছে, পাবদা মাছ সে বোয়ালের মতো ভাব নিয়ে হা করছে, পুঁটি মাছ সে রুই কাতলার মতো হা করছে। তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের এই সমাজের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি।
যে যা নয় সে সেই জিনিসটি পারফর্ম করার জন্য চেষ্টা করছেন। এরপর যেটি হচ্ছে সেটি হলো মানুষের মনোজগতে শ্রদ্ধা জাগানোর জন্যে যে একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি লাগে, এই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি আমরা এখন কারোর মধ্যে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সব কিছু চাপিয়ে দেওয়া, মনে হচ্ছে সব কিছু সাজানো গোছানো পরিকল্পিত। কেউ হয়তো পেছন দিক থেকে সুতো টানছে, কেউ হয়তো পেছন দিক থেকে শিখিয়ে দিচ্ছে ডায়ালগ, বলো বাংলা বিহার উড়িষ্যার নবাব, কেউ বলল জামি মোহনলাল। এরকম মানে এই রাজনীতির অঙ্গনে যে ভাষাগুলো ব্যবহৃত হচ্ছে, যে ঘটনাগুলো দেখা হচ্ছে, মনে হচ্ছে একটি রঙ্গমঞ্চ যেটির জন্য একটা নির্দিষ্ট ডায়ালগ আছে, পাত্রপাত্রী আছে, এই কাজ করবে, এরকম একটা দৃশ্য আমাদের মনে হচ্ছে। আর এই মনে থাকার ফলে আমাদের যা হয়, সারা রাত জেগে আমরা যাত্রা গান দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, আর ওখান থেকে বের হয়ে আসার পর মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাই এবং আমরা আমাদের জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। তো আমাদের এই রাজনৈতিক অঙ্গনে প্রায় প্রতিদিনই যা কিছু ঘটছে আমরা যখন দেখছি, বিমোহিত হচ্ছি, বিরহ বেদনায় কাতরাচ্ছি, কখনো রাগ হচ্ছি, বিরক্ত হচ্ছি, কখনো ক্ষেপে যাচ্ছি, আবার সেই দৃশ্যের বাইরে এসে জীবন যুদ্ধের যে সকল উপকরণ রয়েছে সেগুলো দ্বারা মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই হলো রাজনৈতিক অঙ্গন। ক্ষমতার একটা সার্বভৌমত্ব থাকে, ক্ষমতার একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে। ক্ষমতাবানরা কখনো ক্ষমতা দেখিয়ে, ক্ষমতা প্রয়োগ করে নিজেদেরকে জীবনে কখনো ক্ষমতাধর প্রমাণ করতে পারেনি। এটা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। যেমন ধরুন একটা বাঘ, একটা গোখরা সাপ, একটি সিংহ, একটি জিরাফ, একটি হাতি, এদের আকার আকৃতি, শারীরিক গঠন, হুঙ্কার সব কিছু দেখেই আপনি এদের ক্ষমতা এবং এদের কর্তৃত্ব বুঝতে পারবেন। ফলে হাতির কাছে কখনো হায়না ফাজলামো করতে যায় না। আবারও বলছি, হাতির কাছে হায়না কখনো ফাজলামো করতে যায় না। বাঘের কাছে কুকুর, বন্য কুকুর, বন্য কেউ কখনো দোস্তি করতে যায় না। জেব্রার পায়ের কাছে, ধারের কাছে কখন অন্য কোনো প্রাণী যায় না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লাথি জেব্রা দিতে পারে। এভাবে প্রতিটি ক্ষমতা, প্রকৃতির প্রতিটি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তার সৃষ্টির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এটা কেউ কখনো প্রদর্শন করে না। কোনোদিন নেপোলিয়ন বোনাপার্ট বলেনি যে আমি নেপোলিয়ন বোনাপার্ট, আমি জুলিয়াস সিজার, আমি সেই কি বলবো আলেকজান্ডার দ্য গ্রেট, আমাকে মান্য করো, ভয় করো। তারা যেখানে এসেছে সুনামির মতো এসেছে, তারা যেখানে গিয়েছে তছনছ করে দিয়েছে। তাদের উপস্থিতি, তারা আসবে, এই বাতাস বলে দিয়েছে যে চেঙ্গিস খান আসছে, হালাকু খান আসছে, পৃথিবী কম্পন তৈরি হয়েছে। কিন্তু আপনি শাহেনশাহ আকবর, মাদ্দাজিল্লুহুল আলী, টিডিক্কার বাবা হজরত তেনামিয়া এখন আপনাদের মধ্যে তাশরিফ আনবেন, তালিয়া বাজাও, এইভাবে বলে কয়ে দেখিয়ে সানাই নহবতবাজি আপনি কাউকে নেতা বানাতে পারবেন না। নেতাকে দেখলেই আপনার মনে হবে যে এই এক অপূর্ব মানুষ। খুব ছোট, খালি গায়ে ঘুরে মহাত্মা গান্ধী, খুব ছোট সাধারণ ভাষায় চলে জওহরলাল নেহেরু, কিংবা বঙ্গবন্ধু নেতাজি সুভাষচন্দ্র বোস, কিংবা ধরুন ইয়াসির আরাফাত অথবা নেলসন ম্যান্ডেলা। কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই, কোথাও গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হবে নেতা এসেছেন, নেতা আছেন, নেতা থাকবেন এবং তার দিকে তাকিয়ে আমাদের জীবন চলবে। বর্তমান যে কাল, এরকম কয়জনকে দেখতে পেয়েছেন? কাকে দেখে মনে হয় আপনার বান্ধব? কাকে দেখে মনে হয় সে আপনার কথাগুলো বলছে? কাকে দেখে মনে হয় আপনার আপন? যদি সেটি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে
এই যে রাজনীতির যে পদ এবং পদবিগুলোতে যাদেরকে দেখছেন, এটি স্থায়ী নয়, এটি আনপ্রেডিক্টেবল, এটি পরিবর্তনশীল এবং এত দ্রুত পরিবর্তনশীল যে ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে একদিন বললেন বা একদিন দেখেন গণেশ উল্টে গেল, উল্টে গেছে, ঘুম থেকে উঠে দেখেন নতুন একটা পৃথিবী। এটি আশ্চর্য হওয়ার কিছু নাই। এর কারণ হলো সবকিছুই বেকারের মতো চলছে এবং চলবে।